স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছেন শামীম জাহিদ। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মৎস্য সম্পদ জরিপের কাজ আগামী নভেম্বর মাসে শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। এই জরিপ কাজের জন্য VR মিন সন্ধানী নামে একটি আধুনিক প্রযুক্তির গবেষণা এবং জরিপ জাহাজ 9 জুন মালয়েশিয়া থেকে চট্টগ্রামে পৌঁছেছে। আজ আমরা আলোচনা করব সমুদ্র জরিপ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন মৎস্য দপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোকাম্মেল হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান। ডক্টর হাসান এবং জনাব মোকাম্মেল হোসাইন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জনাব মোকাম্মেল হোসেন, আপনার কাছে প্রথম আলোচনা করতে চাই, সরকার যে একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশের জলসীমায় মাছের পরিমাণ কি, মৎস্য সম্পদ এর একটা জরিপ তারা করতে চায়, আপনি এটা কীভাবে দেখছেন? এবং আমরা যতদূর জেনেছি এই জরিপ এর আগে 1973 সালে একবার করা হয়েছিল, এরপরে আর কখনো জরিপ করা হয়নি। কেনই বা ওদের করা হচ্ছে আর কেন বা ওদের করা হয়নি? আমি প্রথমেই এই সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা চেষ্টা নিয়েছে যেটা আমাদের অর্থনৈতিক, পুষ্টি এবং সামাজিক উন্নয়নের বিরাট একটা ভূমিকা রাখবে। বিশেষ করে আমরা সবসময় অভ্যন্তরীণ এর উপর প্রভাব বা চেষ্টা চালিয়েছি, কিন্তু সমুদ্রে যে মৎস্য সম্পদ রয়েছে আমরা ওয়েস্ট 1973-তে যেটা করেছিল, তারপর লেটেস্ট একটা হলো ডক্টর হ্যানসেন 79-এ, সেখানে আমাদের প্রথম যে স্টক পাইছিলাম সেটা 2,64,000 থেকে আপনার 3,64,000 মেট্রিক টন একটা স্ট্যান্ডিং স্টক ছিল। তারপর লাস্টে যেটা আমাদের খান এবং আপনার পেন করে গেছে সেখানে 1.5 লক্ষ থেকে 1,60,000 মেট্রিক টন। লেটেস্ট এটা 79-85-এর দিকে ওরা করেছে, একটা জরিপ করেছিল। মানে সেটা কি 73 সালের পরে জরিপের কথা বলছেন? হ্যাঁ, 73 সালের পরে তারা জরিপ করেছিল অনুসন্ধানী, সাগর সন্ধানী, অনুসন্ধানী জাহাজ দিয়ে। এরপরে আর কোনো এই জরিপ হয় নাই, যার ফলে কি মাছ আছে আমরা জানি না, যে এক্সপ্লয়টেশন রেট কি হচ্ছে তাও জানি না। এখন এই জাহাজটা আসার পরে এই জাহাজের মধ্যে কতগুলি কোয়ালিটি আছে, যেমন সোনার আছে, ফিশ ফাউন্ডার আছে, অ্যাকোস্টিক, পুরা ভিতরের সমুদ্রের তলদেশে থেকে আরম্ভ করে কি মাছ কোথায় কি মুভমেন্ট করতেছে সমস্ত রিসোর্স আমরা এটা সম্বন্ধে জানবো, এবং এই রিসোর্স জানার পরে ঠিক সেইভাবে সরকারি পর্যায়ে ম্যানেজমেন্ট প্ল্যান নিতে হবে। এটা একটা গুড অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু কেন আসলে এত বছর পরে হলো? আপনিও বলছেন বহুদিন পরে হলো, সেই বিষয়ে আমি আপনার কাছে পরে আসবো। আমি জানতে চাইবো ডক্টর মাহমুদ হাসান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উদ্যোগ সরকার নিয়েছে আমাদের সমুদ্র সীমায় যে মৎস্য আছে তা জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে কি লাভ হবে আসলে? আর এর ফলে যারা আপনারা গবেষক বা অন্য যারা প্রফেশনাল আছেন যারা মাছ নিয়ে কাজ করছেন, আপনারা একটা বড় স্টেক হোল্ডার, আপনাদেরকে এখানে সম্পৃক্ত করা হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি যেটা করলেন যে এর ফলে কি হবে এই সার্ভের ফলে, এই সার্ভের ফলে প্রথমত আমরা জানতে পারবো আমাদের মাছের স্টকের কারেন্ট স্ট্যাটাস। অ্যাবসলিউটলি, কারণ 84-এ লাস্ট সার্ভে হয়েছিল, 84-এ, এরপরে আর কখনো সার্ভে হয়নি। এখন এই সার্ভেটা খুবই জরুরি ছিল এই কারণে যে আমরা মায়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমানা নিষ্পত্তি করেছি, ফলে আমাদের যে ভারতের সাথে এখনো নিষ্পত্তি হয়নি, কোর্টে আছে, মায়ানমারের সাথে করেছে। হ্যাঁ, এটা মিলে এখন আমাদের আনডিসপিউটেড যে এরিয়া সেটা হচ্ছে 1,19,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে অন্য দেশের মায়ানমার, থাই, ভারত বা অন্য কোনো দেশের লোকজন ফিশিং করতে আসবে না, এটা ধরে নেওয়া হচ্ছে। এখন সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর, কোস্টগার্ডের না। কোস্টগার্ড এত ডিপসিতে যায় না। তো আমরা তাহলে এই সার্ভের মাধ্যমে আমরা জানবো আমাদের বর্তমান যে ফিশারি স্টক কেমন। হ্যাঁ, ফিশারিটাই আমাদের দেশের লোকজন জানে না। আসলে ফিশারিটা ক্লিয়ার করা দরকার। ফিশারি হচ্ছে ফিশ, দেয়ার হ্যাবিটেট অ্যান্ড দ্য কনজিউমার্স। আচ্ছা আচ্ছা, এই তিনটা মিলে হলো ফিশারি। তাহলে একটা সিঙ্গেল প্রজাতির জন্য হচ্ছে একটা ফিশারি, আর অনেকগুলোর জন্য হচ্ছে অনেকগুলো ফিশারি মিলে ফিশারিজ। আমাদের দেশের লোকজন ফিশারি এবং ফিশারিজের সংজ্ঞায় জানে না, যারা এই নিয়ে ডিল করে। আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদেরকে ইনভলভ করা হয়েছে কিনা, আমি যতদূর জানি আমাদের বিভাগের কোনো শিক্ষককে কখনো এই ব্যাপারে ইনভলভ করা হয়নি।
আচ্ছা আচ্ছা। এবং আপনি যেটা আপনারা তো আসলে গবেষণা করেন, আমি এই প্রশ্নটা আমার এইজন্যই ছিল। ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা এগুলো পড়ে আমাদের ডিপার্টমেন্ট, আমরা ফিশারিজ পড়াই আমাদের সাবজেক্টে, আমাদের ডিপার্টমেন্টে, কিন্তু আমাদের বিভাগে কখনোই এই সরকারের মৎস্য মন্ত্রণালয় বা মৎস্য অধিদপ্তর এই পক্ষ থেকে কোনো পক্ষ থেকে আমাদের সঙ্গে কখনোই যোগাযোগ করা হয় না। এবং আমি স্ট্রংলি ক্লেম করি যে যারা এখানে আছে সরকারে, এখানের মধ্যে অনেকে অযোগ্য, যারা ফিশ এবং ফিশারিজ এই তিনটা ডেফিনেশনটা ঠিক মতো জানে না। ধন্যবাদ জনাব মোকাম্মেল হোসেন। যখন সরকার এই ধরনের বড় প্রজেক্ট নেয়, অনেক সময় দেখা যায়, আমরা কিন্তু সবসময় একটা দ্বন্দ্ব দেখি যে সরকারি যারা আছেন তারাও সংশ্লিষ্ট, যারা টেকনিক্যাল পারসন তারাও সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অভিজ্ঞ লোক, কিন্তু কখনো যারা একাডেমিক আছেন তাদের সাথে এক ধরনের কোলাবোরেশন থাকলে খুব ভালো হয়, সেটা অভাব দেখি। আপনি দীর্ঘদিন মৎস্য অধিদপ্তরের ডিজি ছিলেন, আপনার সময় কি আপনি এগুলো দেখেছেন বা সেই কোলাবোরেশন ছিল? কোলাবোরেশন আমাদের ফিশারি রিসার্চ ইনস্টিটিউট একটা নিজস্ব সত্তা নিয়ে আছে। আচ্ছা আচ্ছা। তারপর মেরিন ফিশারিজ একটা নিজস্ব সত্তা নিয়ে আছে। জি। ঢাকা ইউনিভার্সিটি এখন ফিশারি নতুন হয়েছে, এটা একটা সত্তা নিয়ে আসছে। ঢাকা ইউনিভার্সিটি বেসড অন মোস্টলি ইন অভ্যন্তরীণ মাছের। আর ম্যারিনের জন্য যে ধারণা, ম্যারিন মাছ সম্বন্ধে জানা, এটা ম্যারিন ফিশারিজ ইনস্টিটিউট আছে, আমাদের ম্যারিন ফিশারিজ ডিপার্টমেন্ট আছে, তারা এটার সাথে জড়িত। এই সব কারণেই হয়তো হয় নাই। তবে উনি যেহেতু ক্লেম করতেছে এটা ডিজির কাছে যাবে, সরকারের কাছে যাবে, অদূর ভবিষ্যতে ওনাদের টিচার আছে, নিয়ামুল নাচের আছেন, প্রায় আছেন, সব কিছুতে আছেন, আগে তো স্যার ছিলেন, আমাদের তো একদম করে না। উনি হয়তো পার্সন কনসার্নকে হয়তো আমরা আগে চিনি নাই, জানি নাই, এখন ভবিষ্যতে এটা আসবে। তবে আপনি যেটা যে প্রথম করেছেন যে আগে কেন নেওয়া হয় নাই, সেটা হলো যে আমাদের মেরিন ফিশারিজ আদৌ আমাদের জনগণের কাছে এই ফিশটা অত অ্যাকসেপ্টেড হয়ে উঠেছিল না, এটা জানতো না, খাইতো না। এটা যে ওমেগা ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য কত, কোলেস্টেরল কমায়, হার্টের জন্য ভালো, সুস্থতা রাখতে, যখনই দিনের পর দিন এটা বোঝা আসতেছে তখনই এখন প্রোগ্রাম নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কিছুটা এই টেকনিক্যাল ম্যান পাওয়ার নাই, তারপরে একটা জাহাজের সেই ব্যয়, কেউ আসে নাই, যারা ডোনার তারা এগিয়ে আসে নাই। এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এগিয়ে আসার পরেই আমরা এইটা পেয়েছি। তাও এটা করতে অনেক সময় লেগেছে, কারণ অনেক জায়গায় এবং অনেক অর্থের প্রয়োজন, 65 কোটি টাকা ব্যয়। এর সাথে টেকনিক্যাল ম্যান পাওয়ার লাগবে, এইকে জানাতে কস্টলি। যাক, এনিহাও এটা আমাদের এসে গেছে, এটা একটা সুদূর প্রসারী আমাদের জন্য একটা ফিউচার। আমি আপনাদের ফিরে আসবো। আমরা এটাও আশা করবো যে আপনি যখন বলছেন যে যখন অন্য যারা একাডেমিক আছেন, যারা কাজ করছেন মেরিন ফিশারিজ নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয়ই আসবে, এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের অন্য যে বিশ্ববিদ্যালয় আছে এই সম্বন্ধে ধারণা আছে তারা, কারণ এটা এই যে কাজটা অনেক বছর পর হচ্ছে এবং এখানে সকল স্টেক হোল্ডার একসাথে থাকতে পারে, এই ইনভলভমেন্টটা সকলের জন্য লাভ, দেশের জন্য লাভ। ধন্যবাদ। ডক্টর হাসান, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে মৎস্য সম্পদ, আমাদের মৎস্য সম্পদের একটা বড় একটা অংশ হচ্ছে আমাদের মেরিন ফিশ, সামুদ্রিক ফিশ, এইখানে বাংলাদেশের যে পুষ্টির কথা বলছি, আমরা মানুষের জনগণের যে পুষ্টি নিশ্চিতের কথা বলছি, সেখানে মেরিন ফিশের কতটা ভূমিকা রাখা আছে আসলে, বা সামনে এর সম্ভবত আসলে কতখানি বাড়ানো যায়, কিভাবে বাড়ানো যায়? আমাদের বাংলাদেশের মানুষের পুষ্টির জন্য মাছের একটি ভূমিকা বিশাল। জি। কারণ মাছ হচ্ছে এমন একটি প্রাণী যেটাতে আমরা যা ইনপুট দিই তার প্রায় 67% আমরা রিমুভ করি অ্যাজ ফিশ। আচ্ছা। পোলট্রিতে মাত্র 20%, লাইভস্টকে আরও কম। তো তাহলে কি হলো, পোলট্রি এবং লাইভস্টক থেকে 3 থেকে 4 গুণ বেশি আমরা এনার্জি রিমুভ করি মাছ থেকে। সেই জন্য পুষ্টির জন্য, আমাদের দেশের পুষ্টির জন্য অ্যানিমাল প্রোটিন হিসেবে মাছের গুরুত্ব সবসময় থাকবে। আর এই মাছের মধ্যে যেহেতু মেরিন ফিশে, সামুদ্রিক মাছে যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো এবং অন্যান্য আরও যেগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড N3 এবং N6 সিরিজের, এগুলো যেহেতু সামুদ্রিক প্ল্যাঙ্কটনে পাওয়া যায় এবং সামুদ্রিক প্ল্যাঙ্কটন যেহেতু সামুদ্রিক মাছই শুধু খেয়ে থাকে, সেই জন্য আমাদের এই পুষ্টির জন্য এই মাছগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশের লোক সামুদ্রিক মাছ কম খায়। এইটা হবার প্রধান কারণ হচ্ছে যে আমরা সামুদ্রিক মাছকে কখনোই সামনে নিয়ে আসিনি। যেমন আপনি ইউরোপ এবং আমেরিকাতে প্রথমে কিন্তু ওরা ফ্রেশ ওয়াটার ফিশেই চাষ করে 1900 শতক দিকে, 1800 শতক দিকে ওরা শুরু করে, এবং এই ট্রাউট আমেরিকা থেকে জার্মানিতে নিয়ে চাষ করে। আচ্ছা আচ্ছা। কিন্তু 1900 শতকের পরে আমেরিকা এবং এই ইউরোপ ওরা ফ্রেশ ওয়াটার ফিশ খাওয়া বন্ধ করে দিল, ওরা সি ফুডে চলে গেল। এখন আমাদের এই পুষ্টির জন্য বিশেষ করে এই যে N3 এবং N6, EPA এবং DHA, এই দুইটা ফ্যাটি অ্যাসিড
শুধুমাত্র সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায়। Absolutely. এই জন্য মানুষের পুষ্টির জন্য এই সামুদ্রিক মাছের চাষ এবং এগুলো খাওয়া আমাদের মধ্যে অভ্যাস গড়ে তুলতে হবে, এই জন্য প্রচারণা চালাতে হবে। ডক্টর হাসান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। তো আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আজ আমরা আলোচনা করছি সমুদ্র জরিপ নিয়ে, যেখানে মাছের কত সংখ্যা বা পরিমাণ আছে সেটা জরিপ করা হবে। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোকাম্মেল হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান। ডক্টর মাহমুদ হাসান এবং জনাব মোকাম্মেল হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব হোসাইন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছি যে জরিপটা করা হবে, সেটি আধুনিক একটি জাহাজ সেখানে নিয়োজিত থাকবে এবং শুরু হবে নভেম্বর মাসে। এই জরিপে কতদিন লাগতে পারে এবং কি ধরনের কর্মযোগ্য এর মাধ্যমে আসলে আমরা দেখতে পারবো, যার ফলে আমরা মাছের যতটা সম্ভব আমাদের যা সংরক্ষণ আছে বা স্টক আছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো? এটা নভেম্বরের সময় শীত রাত থাকে না, সেই সময় সেই কোনো সময় কাজগুলি করতে খুব সুবিধা হবে। আর যে যন্ত্রপাতি, সোনার, তারপরে একো সাউন্ডার, অ্যাকোস্টিক দিয়ে যে আমরা সার্ভ করব, সোনার দিয়ে আপনার ডিপ সমুদ্রের 2000 মিটার এলাকায় কি কি আছে সবগুলি নির্ণয় করবে। মাছের স্কুল, কোন কোন মাছ কোথায় কি কি ঘোরাফেরা করতেছে, কার অ্যাবান্ডেন্স কত আছে, এগুলি দিয়ে সবগুলি ওই যন্ত্রপাতি দিয়ে ওগুলি সব অটো রেকর্ডিং হয়ে যাবে এর মধ্যে। এখন কোন জায়গায় স্কুল আছে, যেমন আগে সার্ভে করে আমরা 4টে পাইছিলাম অনেক আগে, সুয়েজ অফ, নো গ্রাউন্ড, তারপরে প্যাসেজ, মিডিল, এরকম 4টে। এখন সেটা আদৌ ওইখানে ওইগুলি আছে কিনা, এখন নিউ এরিয়াজ আমরা আইডেন্টিফাই করব। নতুন নতুন আরও অনেক হয়তো অজানা মাছ সমুদ্রে আছে। 147 আমরা 475 স্পেসিস আছে, কিন্তু তার কত লাইফ স্টাইল এখন আমাদের জানা নাই। কয়েকটা টুনা, ম্যাকরেল, পমফ্রেট এইগুলি ছাড়া। কিন্তু এগুলি দিয়ে আমরা ডিটেলস একটা তথ্য উইদিন শর্ট টাইমের মধ্যে চেষ্টা করবে, যখন সমুদ্র রাফ হয়ে যাবে, ওই জাহাজ সমুদ্রের মধ্যে যখন আর কাজ করতে পারবে না, সেই পর্যন্ত যতদূর পারবে আমি মনে করি ওরা এইটা যতটুকু আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলি আইডেন্টিফাই, স্পনিং গ্রাউন্ড, স্পেসিস স্টক, স্ট্যান্ডিং স্টক, এগুলি কতগুলি আছে, তারপরে আমরা ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল কত হবে, এগুলি আমরা নির্ধারণ করে দেন আমরা ম্যানেজমেন্ট নেব। কি ম্যানেজমেন্ট নেব? যে এই মাছগুলি আমাদের এরিয়া আইডেন্টিফাই হয়ে গেলে যাতে আদার্স এরিয়া নেভারিন থেকে আমাদের এইগুলি এলাকায় যাতে কোনো কিছু না ঘটে, সেই জন্য আমাদের কোস্টগার্ড বা নেভি এদের আমাদের একটু মনিটরিং করতে হবে। ধন্যবাদ ডক্টর হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমরা এই জরিপ হয়ে যাবে এরপর আসলে করণটা কি? আমরা যদি আমাদের ফিশ স্টক বাড়াতে চাই, আমরা প্রায় বলছি যে আমাদের সমুদ্রে আমাদের মাছের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, বলা হচ্ছে অতিরিক্ত ফিশিং করা হচ্ছে, এটাও একটা বড় কারণ হচ্ছে। কিন্তু তাহলে এটা তো পুকুর নয়, বিশাল সমুদ্র, সেখানে আসলে আমরা কীভাবে, কি পদ্ধতিতে, কি ধরনের ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা মাছের সংখ্যা বাড়াতে পারি? গুড, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা তো একটা এই সার্ভে ফলে আমরা বলতে জানছি যে আমরা স্টক অ্যাসেসমেন্ট মানে কি বর্তমান অবস্থা সেটা জানতে পারবো। জি। আর উনি যেটা বললেন যে বাংলাদেশে 4টা ফিশিং গ্রাউন্ড আগে আইডেন্টিফাই হয়েছিল। তো ফিশারি হচ্ছে এমন জিনিস যেটা ক্রিয়েট করা যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, আবার ক্রিয়েট করা যায়। তো আমরা নতুন এই সার্ভের ফলে আমরা হয়তো আমাদের কতগুলো ফিশারি এবং তার কি অবস্থা, বর্তমান অবস্থা, এটা আমরা জানতে পারবো। এর ফলে তখন আপনাকে আমরা রেগুলেশন আমরা কিভাবে বন্ধ করতে পারি, বিভিন্ন প্রক্রিয়া আছে। আমরা ট্যারিফ জনিত বাধা সৃষ্টি করতে পারি। আমরা ধরেন এক্সপোর্ট, যারা ইম্পোর্টার আছে ওরা যেমন বলে, যেমন আমেরিকাতে একটা সিস্টেম আছে, ওরা বলে যে ডলফিন ফ্রেন্ডলি ফিশিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফলে আমাদের যারা ইম্পোর্টার তারা যদি বলে যে আপনি মাছ ধরার সময় এই ফিশিং এর দুইটা, সামুদ্রিক ফিশিং এর দুইটা ইম্পর্টেন্ট অর্থ বাইক্যাচ আর একটা ডিসকার্ড। আচ্ছা, বাইক্যাচ এবং ডিসকার্ড। ডিসকার্ডটা হচ্ছে যেটা ফেলে দেয় সমুদ্রে, আর বাইক্যাচটা হচ্ছে টার্গেট অ্যানিমাল না কিন্তু ধরা পড়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে মেরিন ম্যামাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেরিন বার্ড, টার্টল অ্যান্ড মেরিন স্নেকস, এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তো এই ডিসকার্ড এবং বাইক্যাচ এগুলোকে নিয়ন্ত্রণ আমরা যদি ওইভাবে বলে দেই যে তুমি ফিশিং করবা ঠিকই, যেমন বাংলাদেশে কিছু কিছু ট্রলার মালিক আছে, ওনারা ফিশ হারভেস্ট করে ওই ট্রলার থেকেই প্যাকেজ করে
এক্সপোর্ট করেন, সেগুলো ল্যান্ডে পর্যন্ত আসে না। জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এদেরকে যদি আমরা, সরকার যদি আইন করে, তাহলে আমরা লেজিসলেশনের মাধ্যমে করতে পারি, আইনের মাধ্যমে করতে পারি। আমরা এরকম এক্সপোর্ট ইম্পোর্টে এখানে ট্যারিফ বসাতে পারি। আরও আমাদের পছন্দ, আমাদের প্রোপাগান্ডার মাধ্যমে আমরা বলতে পারি যে এই প্রোডাক্টের গায়ে অবশ্যই লেখা থাকতে হবে, যে এক্সপোর্ট করবে বা বাজারে যেটা ছাড়বে সেটা লেখা থাকতে হবে যে তারা তাদের বাইকেস কম ছিল দেন দেয়ার টোটাল হারভেস্ট। আপনি শুনলে অবাক হবেন যে কোনো ফিশিংয়ে কোনো ট্রলার এমন হয় যে তাদের টোটাল হারভেস্টের থেকে তাদের বাইক ডিসকার্ড বেশি হয়ে যায়, তো সেখানে তো ক্ষতি হচ্ছে অনেক। তো এরকম আমরা যদি এভাবে আইন, প্রোপাগান্ডা, তারপর আমাদের পছন্দক্রম এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ক্যাম্পেইনের মাধ্যমে, তাহলে আমরা ইজিলি এগুলো করতে পারি। সরকার, এক্স্যাক্টলি আপনার কথা শুনতে হচ্ছে, সরকার আসলে করে এখন আমাদের যে 10% ম্যারিন রিজার্ভ সেঞ্চুরি মাছ ধরতে পারবে না, এটা একটা আমরা যেমন সেঞ্চুরি করেছি হিলসের উপর, ওরকম কিছু এরিয়া ম্যারিন রিজার্ভ ডিক্লেয়ার করতে হবে, এখানে নোবডি ক্যান। এখনো কিন্তু আমরা শুনিনি সমুদ্রে স্যাংচুরি করা বলা হচ্ছে, এখন শুনি 10% ম্যারিন রিজার্ভ আছে ইন্টারন্যাশনাল আইনে, আমাদের দেশে করা হয়েছে, কিন্তু 10% অ্যাজ ফার এই যে 1,18,000-এ 10% আমাদের করতে হবে। ব্রুড যেগুলি মাছ, এগুলি ধরার জন্য যেটা জাল ব্যবহার করা হয়, সেই জালের মেস সাইজ আমাদের কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আমরা যেমন আমাদের মিঠা পানির ক্ষেত্রে বলি যে কারেন্ট জাল করা যাবে না, বা সেখানেও লিমিট অফ ফিশিং, সব গিয়ারকে অ্যালাউ করতে পারবো না। ডিস্ট্রাকটিভ ফিশিং নেটগুলি টোটালি ব্যান করা আছে, ইমপ্লিমেন্টেশনটা আরো জোরালো করতে হবে। আর এই পদক্ষেপ নিয়ে মনিটরিং, টোটাল মনিটরিং, স্ট্রং মনিটরিং, যাতে ডিস্ট্রাকটিভ ফিশিং গিয়ার থেকে আরম্ভ করে এগুলি না করা হয়। আর ওই যে পদক্ষেপগুলি ম্যানেজমেন্ট আসপেক্টে স্ট্র্যাটেজিক, যে শেষে একটা স্ট্র্যাটেজিক উনি বলেছিলেন বা আমার সাথে আসার আগে, যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান অলরেডি সরকারের মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেটাকে ব্লু ইকোনমি, সেটা অবশ্যই করতে হবে। ধন্যবাদ ডক্টর হাসান। আপনাকে জানতে চাচ্ছেন, আপনি বলছিলেন যে আমাদের সমুদ্র সীমায় প্রায় 475টি প্রজাতির মাছ রয়েছে সমুদ্র সীমায়, এর মধ্যে 65 থেকে 70টি হচ্ছে কমার্শিয়ালি ভায়াবল, যেগুলো কমার্শিয়ালি চাষ হয়ে থাকে, বা চাষ হয় না, কমার্শিয়ালি ভায়াবল আমি যদি বলি সেটা হয়। এই সংখ্যা, কমার্শিয়ালি ভায়াবল সংখ্যা যদি 70টা থেকে আসলে বাড়ানোর উপায় আছে কিনা, বা আপনার কি মনে হয়? 70টা থেকে বাড়ানোর উপায় হচ্ছে এগুলো সবই তো এডিবল। জি, সবই এডিবল, কিন্তু আমাদের দেশের মানুষ এগুলো খায় না। যেমন আমাদের দেশে আমরা অক্টোপাস খাই না, স্কুইড, হ্যাঁ স্কুইড খাই না, তারপর হচ্ছে সেপিয়া, ললিকা, এগুলো খায় না। আমাদের দেশে এগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আমি গতবার একটা ট্রলারে যাবার সুযোগ হয়েছিল, গিয়ে দেখেছি এরা 1 মাসের জন্য একটা ফ্লিটে যায়, 1 মাস পরে ফিরে আসে। তখন ওনারা যেটা করে, ওনারা এইগুলো জাপানে এক্সপোর্ট করে। আচ্ছা, সেটাই সি ফুডস লিমিটেড। হ্যাঁ, তো আমরা এরকম অপ্রচলিত যেগুলো আমাদের দেশে আছে, সেগুলোকে অলরেডি কিছু আমাদের প্রচলিত হয়ে গেছে। আর এই সার্ভের ফলে যদি আমরা আরো জানতে পারি যে মাছগুলো আমরা, যেমন আমাদের দেশে কিন্তু আমরা অনেক জায়ান্ট গ্রুপার, যেটা বড় একেবারে, আচ্ছা, এই মাছটা কিন্তু আমরা খাই না, এটাকে আমরা এখানে শুটকি করি। তো আমাদের দেশে ফিশ মিল, মাছের খাদ্য হিসাবে, পোল্ট্রি খাদ্য হিসেবে ফিশ মিলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তো আমরা যদি এই বড় মাছগুলোকে যদি আমরা ব্রিড করে, চাষ করে ফিশ মিলের জন্য ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেক কাজ হবে। ডক্টর হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোকাম্মেল হোসেন, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব এই জরিপের মাধ্যমে যে মূল লক্ষ্য সরকার লক্ষ্য নির্ধারণ করেছে, মৎস্য সম্পদকে, মেরিন মৎস্য সম্পদকে রক্ষা করতে হবে, সেটা নিশ্চয়ই করতে পারবে। আপনাদের ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।